মানুষ ছোট বড় মাঝারি নানান অপরাধ করে থাকে প্রতিদিন। সেই অপরাধের মধ্যে যদি অতি নগণ্য কিছু হয়ে থাকে তাহলে হয়তো সেটাকে সমাজ ক্ষমা করে দেয়, কিন্তু অপরাধের পরিমাণ বা অপরাধের মাত্রা যদি অতিরিক্ত হয় তার জন্য সেই মানুষকে অবশ্যই শাস্তি নিতে হয়। কিন্তু কখনো যদি দেখা যায় যে কোনো একজন মানুষ যে কিনা কোনো অপরাধই করেনি, অথচ তাকে অপরাধের সম্পূর্ণ শাস্তিটা মাথা পেতে নিতে হয়েছে, সেই গল্পটি বা সেই পরিস্থিতিটি আমাদের কাছে খুব বিস্ময় জাগায়। আমরা চমকে যাই এবং সেই মানুষটার প্রতি আমাদের একটা সহানুভূতি জাগে, তার প্রতি আমাদের মনে একটা কষ্টের রেখা এঁকে দিয়ে যায় অনায়াসে। সেই রকমই একটি গল্পের বিবরণ আজকে বলবো এবং তার সাথে বলবো তার প্রশ্ন উত্তর সম্বন্ধে বিভিন্ন কথা। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পখানির কাহিনীকে সংক্ষেপে আলোচনা করে সেখান থেকে কোন কোন প্রশ্ন বেরিয়ে আসছে বা কোন প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। দুঃখীরাম রুই এবং ছিদাম রুই অতি হতদরিদ্র দুই প্রজা। তারা তাদের গৃহ সমন্বয়ে খুব কষ্ট করে জীবনযাপন পরিচালনা করে। তাদের পরিবারে দুইজন গৃহবধূ রাধা এবং চন্দরা। এই গৃহবধূ দুটি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। প্রায় প্রত্যেক দিনই তারা ঝগড়া ঝঞ্ঝাট অশান্তি নিয়ে দিন কাটায়। পাড়ার বা প্রতিবেশী মানুষেরা সকলেই জানে এদের ঝগড়া ঝঞ্ঝাটের কথা, কিন্তু দুইটি ভাইয়ের মধ্যে যথেষ্ট মিল ছিল। নদীর পাড়ের জমিতে ধান পেকেছে, সেখান থেকে ধানগুলোকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসা আবশ্যক, কারণ বর্ষাকাল যে কোনো সময় নদী প্লাবিত হলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। তাই বেশিরভাগ চাষি যখন সেখান থেকে তাদের ঘরে ধানগুলো আনবার চেষ্টা করছে বা পাট কেটে ঘরের দিকে আনবার ব্যবস্থা করছে, তখন এই ছিদাম এবং দুঃখীরামকে ধরে নিয়ে গেছে জমিদার বাড়ির কাছারি সারবার জন্য। সেখানে সারাদিন অপর্যাপ্ত পরিশ্রম হয়েছে, মাথার উপরে পড়েছে বৃষ্টির জল, সামান্যতম কিছু আহার পেয়েছিল মাত্র, আর মজুরি যা পেয়েছে তা অতি নগণ্য। এরপরে মনের দুঃখকে চেপে রেখেও সন্ধ্যাবেলা কাদা কেচড়ের পথ ঘেঁটে যখন দুই ভাই ঘরে এসে পৌঁছেছে, তখন চন্দরা দুয়ারে আঁচলটিকে বিছিয়ে ঘুমাচ্ছে, আর রাধার ছোট শিশুটি উঠানের এক প্রান্তে পড়ে রয়েছে, আর রাধা বসে রয়েছে দুয়ারের মধ্যে। দুঃখীরাম তার স্ত্রী রাধাকে ভাত দিতে বলে। রাধা তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে, ভাত কোথায় পাবো? চাল এনে রেখে গিয়েছিলিস, আমি কি চাল উপার্জন করে আনবো? শেষ কথাটির মধ্যে কুৎসিত একটি ইঙ্গিতবাহিতা রয়েছে। আর তাছাড়াও সারাদিনের পরিশ্রম এবং ক্ষুধা মগ্ন পরিস্থিতিতে এই দুঃখীরাম তার রাগটাকে ক্রোধটাকে সংবরণ করতে না পেরে তার হাতে থাকা কাটারিখানি মাথায় আঘাত করে বসে রাধার। সেই মাটির দুয়ারে লুটিয়ে পড়েছে চন্দরার কোলের কাছে। চন্দরার কাপড় চোপড় গেছে রক্তে ভিজে, সে হাউমাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। ছোট শিশুটিও এই চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে উঠে সেও ভয়ে কান্না শুরু করেছে। সন্ধ্যা হয় হয়, ঘরে একটিও আলো জ্বালা হয়নি। দুঃখীরাম হতবাক হয়ে বসে পড়েছে সেই দুয়ারের মধ্যেই। আর সেই সময়ে পাড়ার রামলোচন তর্কালঙ্কার বিশেষ প্রয়োজনবশত এই দুঃখীরামের কাছে এসেছিল কিছু খাজনা আদায় করার জন্য। কিন্তু তাদের বাড়িতে কোনো আলো জ্বলেনি বলে তিনি একটু প্রথমে অবাক হন এবং তারপরে ক্রমশ দুয়ারের কাছে আগিয়ে এসে কথোপকথন করতে গিয়ে এই পরিস্থিতি দেখে চমকে ওঠেন। তখন ছিদাম লাফ দিয়ে গিয়ে উঠানের মধ্যে সেই ব্রাহ্মণের পা দুটিকে জড়িয়ে ধরে এবং বলে যে, ঠাকুর, ছোট বউ বড় বউকে কেটে ফেলেছে। রামলোচন জিজ্ঞাসা করে, মারা গেছে না বেঁচে আছে? বলে, সে মারা গেছে। কি করে আমার বউকে বাঁচাবো তাই তুমি বলো। রামলোচন দীর্ঘদিন ধরে আদালতে যাতায়াত রয়েছে এবং বহু সাক্ষ্য সাবুত দিয়ে বহু মামলা মকদ্দমার সঙ্গে সে যুক্ত। তাই তৎক্ষণাৎ ছিদামকে যুক্তি দিয়েছিল যে, তুই পুলিশের কাছে বলবি আমার দাদা বৌদির কাছ থেকে ভাত চেয়েছিল,
আর ভাত দেয়নি বলে রাগে কাটারির কোপ দিয়ে বসেছে। ছিদাম তখন বলেছে, ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু ভাই গেলে তো আর ভাই পাবো না। এরপরে যথারীতি গ্রামময় খবরটি পৌঁছে গেছে অতি দ্রুত, এবং পুলিশের দল বন্যার জলের মতো এসে উপস্থিত হয়েছে। তারা এসে চন্দরাকে নিয়ে গেছে থানায়। সেখানে বারংবার তারা জিজ্ঞাসাবাদ করেছে যে উভয়ের মধ্যে কোনো গণ্ডগোল হয়েছিল কিনা, বড় বউ তাকে কোনো রকমভাবে আক্রমণ করতে এসেছিল, সে আত্মরক্ষা করতে চেয়েছিল কিনা। কিন্তু ছোট বউ চন্দরা বারবারই বলেছে না, কোনো কারণ নেই, বিনা কারণেই সে নাকি বড় বউ রাধার মাথায় কাটারির কোপ দিয়েছে। সেই সময় ছিদাম বলেছিল, তুই এখন যা, আমরা তোকে পরে বাঁচিয়ে নিয়ে আসবো, তোর কোনো চিন্তা নেই। এরপরে তাকে আদালতে তোলা হয়। আদালতে ডেপুটি ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আত্মরক্ষার জন্য এরকম কাজ করেছিলে? বারবার করেই চন্দরা বলে যে না, সে নিজের ইচ্ছেতেই মেরেছে। চন্দরার বক্তব্য ছিল, আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করলাম, আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত। তাই বারংবার চন্দরাকে আইনের পরিস্থিতিতে নানান দিক থেকে প্রশ্ন করা সত্ত্বেও প্রতিবারই সে একই উত্তর দিয়েছে। একসময় বিচারপতি তাকে জানিয়েছিল যে তোমার এই অভিমত অনুযায়ী জানো তোমার কি সাজা হতে পারে, এর জন্য তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে। এই কথা শুনে চন্দরা বলেছিল, ওগো তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। এরপরে দুঃখীরাম ছিদাম দুজনেই সাক্ষী দিতে গিয়ে জানিয়েছিল যে তারা খুন করেছে বড় বউকে। কিন্তু বিচারপতি সমস্ত সাক্ষ্য সাবুদের কথা শুনে স্থির করেছিলেন যে এই পুরুষ দুটি মিথ্যে কথা বলছে, কারণ তাদের বাড়ির বউয়ের মান সম্মান বাঁচানোর জন্যই তাদের হয়তো নিজের কাঁধে এরকম দোষের বোঝা চাপিয়ে নেওয়ার প্রবণতা। তাই শেষমেশ ঠিক হয় যে চন্দরার ফাঁসি হবে। চন্দরাকে বিচারালয় থেকে জানতে চাওয়া হয়েছিল, এই যে লোকটি আদালতে দাঁড়িয়ে রয়েছে, এই লোকটিকে তুমি চেনো? চন্দরা মুখে হাত চাপা দিয়ে বলেছিল, ও আমার স্বামী হয়। আর একেবারে শেষ স্তরে এসে চন্দরার কাছে জানতে চাওয়া হয়েছে, তুমি কি কাউকে দেখতে চাও? চন্দরা বলেছিল, আমি আমার মাকে একবার দেখতে চাই। বিচারালয় থেকে জানানো হয়েছিল, তোমার স্বামী তোমাকে একবার দেখতে চায়। চন্দরা তখন বলেছিল, মরণ। এই শব্দের মধ্যে দিয়েই গল্প শেষ হয়েছে। শব্দটির তাৎপর্য অতিমাত্রা পায় বলা যেতে পারে। এই শব্দটির দ্বারা গল্পটি একটি আলংকারিকতায় ভরে উঠেছে, একথাও স্বীকার করতে হয়। সমগ্র গল্পটি থেকে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা, সেগুলি হলো নারী মনস্তত্ত্ব, আরেকটি হলো সমাজ ভাবনা। অর্থাৎ সেই যুগের কোন সমাজ ভাবনা থেকে চন্দরার মতো একজন নির্দোষ নারীর জীবনে এমন দুর্দশা নেমে এসেছে, তা আমাদের আলোচনা করতে হতে পারে। এই গল্পটির মধ্যে অন্য একটি দিক রয়েছে। সেই দিকটি হলো এই, চন্দরা ছিল প্রচণ্ড ছটপটে, বিপরীতভাবে রাধা কিন্তু ছিল তুলনামূলকভাবে শান্ত। তারা দুই জায়ে সারাদিন ধরে ঝগড়াঝাটি করতো বটে, কিন্তু চন্দরা এত বেশি চপল ছিল যে তার স্বামী দুঃখীরাম তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। মাঝে মাঝে চন্দরার আচরণ দেখে ছিদাম তাকে চুলের মুঠি ধরে 2 চড় চাপড় দিয়ে ঘরের মধ্যে বন্দি করে শিকল দিয়ে সে কাজে চলে গেলে ফিরে এসে দেখত যে ঘর ফাঁকা, দরজা উন্মুক্ত, আর স্ত্রী চলে গেছে বাপের বাড়ি। তাই সেখান থেকে অনেক অনুনয় বিনয় করে তবেই তাকে ফিরিয়ে আনতে হতো। এদিকে ছিদামও কিন্তু মাঝে মধ্যে কোথায় 2-1 দিনের জন্য চলে যেত, তার খোঁজখবর পাওয়া যেত না। অবশেষে যখন সেখান থেকে সে ফিরে আসতো, টাকা পয়সাও বিশেষ নিয়ে আসতো না, তাই কাজের উদ্দেশ্যে কোথাও গেছে এটাও চন্দরার বিশ্বাস করতে অসুবিধা হতো। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে এই খুনসুটি এবং মান অভিমানের পালা প্রায় দীর্ঘদিন ধরেই চলছিল। চন্দরার গরিব পিতা যখন চন্দরাকে এই বাড়িতে বিয়ে দিয়েছিল, তখন তিনি বলেছিলেন, যাই হোক, মেয়েটার বিয়ে দিয়ে একটু শান্তি পেয়েছি, কিন্তু মেয়েটা যে জীবনে দাম্পত্য সুখের কোনো আশা দেখতে পায়নি, সে কথা আমরা গল্পের মধ্যে পরিপূর্ণভাবে লিপিবদ্ধ হয়ে রয়েছে, বা গল্পের ভাষার মধ্যে তা ইঙ্গিতবাহী হয়ে রয়েছে, সে কথা আমরা অনায়াসে বলতে পারি। অবশেষে দেখা গিয়েছিল চন্দরা মাঝে মধ্যেই ছিদামকে রাগানোর জন্য বা ছিদামের মনে ক্রোধ আনার জন্য কাশী মজুমদারের মেজ ছেলের কথা বলতো। তাতে ছিদাম আরও বেশি
রাগান্বিত হতো এবং চন্দরার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠত। এই যাদের দাম্পত্য জীবনের পরিচয়, তাদের জীবন প্রবাহকালে অকস্মাৎ বড় বউকে তার স্বামী অর্থাৎ দুঃখীরাম নিজে হাতে সকলের সামনে খুন করার সত্ত্বেও নিজের স্বামী যখন সেই খুনের দায় নিজের নির্দোষ স্ত্রীর উপরে চাপিয়ে দেয় এবং নিজের দাদাকে বাঁচানোর জন্য যথোচিত চেষ্টা করে, তখন একটি চপল অষ্টাদশ বর্ষীয়া নারীর পক্ষে এই অপমানটাকে মেনে নেওয়া সম্ভব হয়নি। এতদিনের অভিমান, এতদিন স্বামীগৃহে এসে সামান্য সুখের দিশাটুকু না দেখতে পাওয়ার যন্ত্রণা, তার উপরে বোধহয় ঘৃতাহুতি দেওয়া হয়েছে ছিদামের এই আচরণে। সেক্ষেত্রে ছিদাম ভাই গেলে আর ভাই পাওয়া যাবে না, কিন্তু স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে, এই মন্তব্যটির মধ্যে দিয়ে নারী সমাজকে পুরুষের প্রতি সমগ্র বিদ্বেষ একটা রূপ এনে দিয়েছে বলা যেতে পারে। অর্থাৎ নারী সমাজের মনে পুরুষ মানুষের হৃদয়ের প্রতি যে একটা অনাস্থার দিগদর্শনকে তুলে ধরতে পেরেছে, তা অনায়াসে বলা যেতে পারে। সুতরাং গল্পটির মধ্যে দিয়ে আমরা সমাজ ব্যবস্থার দিককে যখন আলোচনা করব, তখন এই কথা বলতে পারি যে সেই সমাজ ব্যবস্থার কতকগুলো দিককে আমরা দেখেছি। প্রথমত হচ্ছে রামলোচন বাবু, যিনি কিনা ছিদাম এবং দুঃখীরামের বাড়িতে খাজনা আদায় করবার জন্য সন্ধ্যাবেলা পাড়ি দিয়েছিলেন, তিনি যেহেতু বারংবার আদালতে তার যাতায়াত রয়েছে, আইন সম্পর্কে তিনি অনেকটাই বিজ্ঞ, তাই তিনি প্রথমে কিন্তু দুঃখীরামকে যে উপদেশ দিয়েছিলেন, আদালতে গিয়ে কিন্তু সেই উপদেশ থেকে সম্পূর্ণ বিপরীত দিকে পাল্টি খেয়েছেন। তিনি যখন বুঝেছিলেন যে চন্দরা নিজেই তার দোষ স্বীকার করেছে বারংবার, তখন তিনি যদি চন্দরাকে বাঁচানোর জন্য ছিদামকে উপদেশ দিতেন বা উল্টো রকম কিছু সাক্ষ্য দিতেন, তাহলে ভুল সাক্ষ্যের অপরাধে বা মিথ্যা সাক্ষ্যের অপরাধে তার কিন্তু কোনো রকম সাজা হতে পারত বা তার দিকে আদালতের আইনের কোনো তীর ছুটে আসতে পারত। সেই জন্য তিনি কিন্তু এই যে অকস্মাৎ পরিবর্তন, এবং আদালতে দাঁড়িয়ে বলেছেন যে দুঃখীরাম আমার কাছে এসে বলেছিল, হুজুর আমার বউকে কি করে বাঁচাবো, আমি বলেছিলাম যে ও কাজ করতে যাস না, খবরদার, যা হয়েছে পুলিশের কাছে সেই সত্য কথাই বলবি। কিন্তু আমরা জানি যে এই রামলোচন বাবু ওই রুইদের বাড়িতে গিয়ে এরকম মন্তব্য প্রথমে কিন্তু করেননি। তাই সমাজের একটা দিগদর্শন দেখা গেল। সেই যুগে একদল মানুষ ছিল যারা একটু বুদ্ধিজীবী বলে নিজেদেরকে পরিচয় করত, তারা কিন্তু সাধারণ মানুষকে যেন তেন প্রকারেণ হেনস্থার পথে আগিয়ে দিতে সুবিধা করত। ছিদাম এবং দুঃখীরামকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে কাছারি বাড়ির চাল চেয়ে দেওয়ার জন্য। তারা নিজেদের পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে অতিবাহিত করে, অথচ জমিদারের এহেন অত্যাচার এবং তাদের নিজেদের ফসলকে ঘরে আনবার প্রচেষ্টায় যখন তারা ব্যস্ত ছিল, তখন তাদেরকে জমিদারের নিজের কাজ করিয়ে নেওয়ার প্রবণতা এবং অর্ধমূল্য তাদের বেতন দেওয়া এবং তাদেরকে অর্ধপেট খেতে দেওয়ার যে অনাচার, তাদের মধ্যে যে হিংস্রতার মানসিকতা, তা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। সে যুগের মানুষের বহুবিধ অভাব অনটন প্রতি ক্ষণে তাকে নাড়াচাড়া দিয়ে যেত। এই রুই পরিবারের মধ্যেও সেরকম অভাব অনটন ছিল, যদিও দুইটি পুরুষ মানুষ অহরহ পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দিনান্তে বাড়ি ফিরে এসেও দুমুঠো আহার অন্ন সবসময় যে পেত না, তার পরিচয় আমরা কিন্তু গল্পের মধ্যে পেয়েছি। সুতরাং সেই যুগের মানুষের অভাব অনটন, পরিশ্রম করার সত্ত্বেও মানুষ যে দুবেলা দুমুঠো খাবারের সংগ্রহ করতে পারতো না, তার পরিচয় আমরা এখানে পেয়েছি। সর্বদিক থেকে গল্পখানির মধ্যে একটি নির্দোষী নারীর জীবনে কিভাবে ফাঁসির দড়ি গলায় এসে লাগতে পারে, সেই পরিচয় দিতে গিয়ে, সেই গল্পের কাহিনী শোনাতে গিয়ে রবীন্দ্রনাথ কিন্তু সেই যুগের সমাজ ব্যবস্থার একটা বৃহত্তর প্রতিচিত্র অঙ্কন করতে সক্ষম হয়েছেন, এবং তাই গল্পের মধ্যে প্রতিফলিত। তার বিবৃতি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রদান করতে পারি এইভাবে। এছাড়াও আরেকটি কথা এখানে বলা হবে নারী মনস্তত্ত্ব। সাধারণত নারী হয় কোমল হৃদয়ের। সে বা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই প্রথা প্রচলিত যে একজন নারীকে একজন পুরুষ বিবাহ সম্পন্ন করে বিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বীকৃতি দান করে তাকে নিজ গৃহে নিয়ে যায়। কিন্তু যেহেতু সেও একজন মানুষ, তাই মনুষ্যত্বের যেটুকু সম্মান তার পাওয়ার,
এবং তার অধিকারের মধ্যে যা কিছু তার পাওনা সেগুলোকে সে যদি যথাযথ না পায়, তার হৃদয় জুড়ে উপস্থিত হতে পারে ঘন কালো মেঘ, যে মেঘের প্রকোপে একদিন বৃষ্টি অবশ্যম্ভাবী। চন্দরার জীবনেও তাই হয়েছিল। বিবাহের পর থেকে কোনোদিনও সে সুখের সামান্যতম দিগদর্শনটুকু দেখতে পায়নি। স্বামীর সঙ্গে সামান্য খুনসুটি বা একে অপরের সন্দেহজনক বাতিগ্রস্ততা দুইজনকেই নিয়ে গেছে কোন দূর রসাতলে। তারা একে অপরের সঙ্গে হৃদয়ের বন্ধনকে আবৃত করতে পারেনি। সেখানেও সমাজের প্রতিবন্ধকতা, সমাজের বিরুদ্ধতা, সমাজের মনক্ষুণ্ণিতার কথা আমরা উল্লেখ করতে পারি। যে কোনো কারণেই হোক, এই নারী কিন্তু দিনে দিনে জমে উঠেছে তার হৃদয়ে ক্ষোভ, স্বামীর প্রতি তার বিদ্বেষ এবং স্বামীর কাছ থেকে না পাওয়ার বেদনাগুলি স্তরে স্তরে এমনভাবে জমা হয়েছিল যে সেখানে এই খুনের অপরাধে তাকে যখন অপরাধী রূপে পুলিশের কাছে চিহ্নিত করানো হয়, সেইটিই হয়ে উঠেছে দেশলাই কাঠির মতো। এবং এই চন্দরার হৃদয়ে যত আবেগ, যত দুর্ভাবনা, যত কষ্ট, দুঃখ এতদিন জমা হয়েছিল, সেইগুলোতে লেগে উঠেছে আগুন। ফলে চন্দরার হৃদয় দাউ দাউ করে জ্বলেছে। আর তার একবারও ইচ্ছে হয়নি স্বামী গৃহে সে ফিরে আসবে বা এই সংসারে, এই সমাজ জীবনে আবার তার বেঁচে থাকবার কোনো প্রত্যাশা জাগরিত হয়নি। সুতরাং ফাঁসির দড়িকে সে গলায় পরে নিয়ে নিজের জীবনকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিয়ে সেখানেই আলিঙ্গন করে সেইটাকেই ভালোবেসে জীবনটাকে সে হারিয়ে ফেলতে চায়, জীবনটাকে অজানা সেই আবাসস্থলে পাঠিয়ে দিতে চায়, যেখানে গেলে মানুষের আর কোনো শোক থাকে না, তাপ থাকে না, যন্ত্রণা থাকে না, আবেগ থাকে না, বেদনা থাকে না, চাহিদা থাকে না। সেইখানেই আজকে চন্দরা তার যৌবনকে বিলিয়ে দিয়েছে। তাই ফাঁসি কাটে নিমগ্ন হয়ে, ফাঁসি কাটে অন্তর্ভুক্ত হয়ে চন্দরা তার জীবনের দুঃখকে ভুলে যাওয়ার প্রচেষ্টায় রত হয়েছে। একটি আবেগী চপল নারীর হৃদয়ে এই যে ঘনায়মান মেঘ, এই যে তার প্রবণতাটা অত্যন্ত বাস্তব এবং নারী মনস্তত্ত্বের একটা বৃহত্তর দিক এখানে উন্মোচিত হয়েছে, আমরা অনায়াসে বলতে পারি। সুতরাং সমগ্র গল্পখানির ব্যাখ্যা বিবরণ, কাহিনী ব্যাখ্যা বিবরণ আমি বলেছি এবং তার থেকে যে দুখানি প্রশ্ন আসবার সম্ভাবনা সবসময় থাকে, সেই দুটোকেও আলোচনা করলাম। তোমরা এই ভিডিওর প্রত্যেকটি অংশকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে শুনতে পারো, তাহলে অবশ্যই বলতে পারি যে তোমাদের প্রশ্ন উত্তর লেখার জন্য কোনো অসুবিধা হবে না। এছাড়াও তোমাদের অন্য পাঠ্যের বিষয়বস্তু নিয়ে আমি পরের ভিডিওতে আবার আসছি, পুনরায় দেখা হবে। এই বলে এই ভিডিও শেষ করলাম।